হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ইজ ইজি। আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভীষণই হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি আমাদের এক্সামসের একটি খুবই কমন টপিক লেটার টু দ্য এডিটর নিয়ে। বন্ধুরা, এই লেটার টু দ্য এডিটর টাইপ কোয়েশ্চেন্স আমরা ক্লাস 9-10 স্কুল এক্সামস থেকে শুরু করে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, এমনকি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসের রাইটিং পার্টে ভীষণ কমনলি ফেস করি। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই এই ধরনের লেটার লিখতে গিয়ে ডিফিকাল্টিস ফেস করো, আর চিন্তার কোনো কারণ নেই। এই ভিডিওটিতে লেটার টু দ্য এডিটর লেখার এমন ট্রিক্স শিখিয়ে দেবো তোমরা অনায়াসেই যে কোনো ধরনের যে কোনো টপিকের উপর লেটার টু দ্য এডিটর শুধু অনায়াসে করে আসতে পারবে তাই নয়, ফুল মার্কস অর্থাৎ 10 আউট অফ 10 নিশ্চিত পাবে। সময় নষ্ট না করে লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে লেটার দু ধরনের হয়। একটা হচ্ছে ফর্মাল বা অফিসিয়াল লেটার, আরেকটি হচ্ছে ইনফর্মাল বা পার্সোনাল লেটার। ফর্মাল বা অফিসিয়াল লেটার কোনগুলো? যেগুলো অফিসিয়াল বা বিজনেস পারপাসে লেখা হয়, যেমন ধরো ব্যাংক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, মিউনিসিপ্যালিটি, স্কুল, কলেজ বা অন্য কোনো দপ্তরে আমরা যে লেটার লিখে থাকি সেগুলো হলো ফর্মাল লেটার। আর ইনফর্মাল বা পার্সোনাল লেটার কোনগুলো? যাদের সাথে আমাদের পার্সোনাল রিলেশন রয়েছে, যেমন ধরো বন্ধু বান্ধব, ভাই বোন, বাবা মা বা যে কোনো আত্মীয় স্বজন, এদেরকে আমরা যে লেটার লিখে থাকি সেগুলো হলো ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটার। তাহলে তোমরা বুঝতেই পারছো এই লেটার টু দ্য এডিটর ইজ বেসিক্যালি এ ফর্মাল লেটার। ফর্মাল লেটার লেখার জন্য একটি সুনির্দিষ্ট ফরম্যাট রয়েছে। এই ফরম্যাটটি তোমাদের একদম মাথায় বসিয়ে নিতে হবে। ঠিকঠাক ফরম্যাট মেনটেন করে লেটার লিখতে না পারলে কিন্তু এক্সামে লেটার রাইটিংয়ে অনেক মার্কস কমে যায়। তাই ফর্মাল লেটার লেখার সঠিক এবং সর্বাধুনিক ফরম্যাট সম্পর্কে তোমাদের জ্ঞান থাকা অত্যন্ত আবশ্যিক। এক্ষেত্রে একটা কথা তোমাদের বলে রাখি, লেটার রাইটিং বা বিশেষ করে ফর্মাল লেটার রাইটিংয়ের সঠিক এবং সর্বাধুনিক ফরম্যাটটি কি? বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের স্টুডেন্ট, তোমাদের বোর্ডের ক্যারিকুলামে এ সংক্রান্ত কোনো সঠিক আপডেটেড গাইডলাইন্স নেই। বাজার চলতি যে সমস্ত ইংলিশ গ্রামারের বই রয়েছে সেগুলি ফলো করেই শিক্ষক শিক্ষিকারা তোমাদেরকে ফর্মাল লেটার লেখার ফরম্যাটটা শেখান। কিন্তু সেখানেও বিভ্রান্তি রয়েছে। এক একটি গ্রামার বইতে এক এক রকমের ফরম্যাট রয়েছে। অন্যদিকে সর্বভারতীয় স্তরে যে সমস্ত এডুকেশন বোর্ড রয়েছে তাদের, যেমন ধরো সিবিএসই বা আইসিএসই, এদের ক্যারিকুলামে কিন্তু ফর্মাল লেটারের সুনির্দিষ্ট গাইডলাইন্স রয়েছে এবং সেগুলো সময়ে সময়ে আপডেটও করা হয়। এবং এদের এই ফরম্যাটটি অত্যন্ত ডাইনামিক এবং আন্তর্জাতিক মান সম্পন্ন। তাই এই ভিডিওটিতে আমরা লেটার রাইটিংয়ের একদম লেটেস্ট, আপডেটেড, মডার্ন এবং সঠিক ফরম্যাটটি শিখব, যেটা তোমাদের সারা জীবন কাজে লেগে যাবে। ফ্রেন্ডস, যেহেতু লেটার টু দ্য এডিটর একটা ফর্মাল লেটার, একটা ফর্মাল লেটারের ফরম্যাটে 8টি অংশ থাকে। 1. সেন্ডার্স অ্যাড্রেস, 2. ডেট, 3. রিসিভার্স ডেজিগনেশন অ্যান্ড অ্যাড্রেস, 4. সাবজেক্ট, 5. স্যালুটেশন, 6. বডি অফ দ্য লেটার, 7. কমপ্লিমেন্টারি ক্লোজ, 8. সেন্ডার্স সিগনেচার। এই 8টি অংশ নিয়ে একটা ফর্মাল লেটার গঠিত হয়।
আমি বলেছি অনায়াসেই আমরা এই সমস্ত ফর্মাল লেটারে 10 আউট অফ 10 তুলতে পারি। তাহলে চলো আমরা একবার জেনে নিই একটা ফর্মাল লেটারে মার্কস ডিভিশন কেমন থাকে। ফ্রেন্ডস, ফরম্যাট ঠিকঠাক মেনটেন করতে পারলে 2 মার্কস পেয়ে যাবে, যেটা মোটেই কোনো কঠিন কাজ নয়। রেজিস্টারে রয়েছে 1 মার্কস। রেজিস্টার বিষয়টি কি? রেজিস্টার হচ্ছে তোমার লেটারের স্টাইল অফ ল্যাঙ্গুয়েজ। ফর্মাল লেটারের একটা নির্দিষ্ট রাইটিং স্টাইল রয়েছে। আমার ভাষা হবে খুব ফর্মাল। একটু স্পষ্টভাবে বুঝতে গেলে তুমি তোমার পার্সোনাল রিলেশন যাদের সাথে আছে তাদের সাথে যেভাবে কথা বলো, একটা ফর্মাল লেটারে কোনো অচেনা অফিসারের সাথে তো সেইভাবে কথাবার্তা হবে না, আরও ফর্মাল হবে, তাই না? লেটারও তো একটা ট্রান্সফার অফ রিটেন মেসেজ, এইটাকেই রেজিস্টার বলে। এক্ষেত্রে রয়েছে 1 মার্কস। আর বাদ বাকি 7 মার্কস রয়েছে বডি অফ দ্য লেটারের কন্টেন্টে। আমরা যদি প্রতিটা পয়েন্টস ঠিকঠাক মেনটেন করে সিম্পল সেন্টেন্স ইউজ করে কোনো স্পেলিং বা গ্রামাটিক্যাল মিস্টেক না করে একটা সুন্দর বডি দাঁড় করাতে পারি, অবশ্যই এই পার্টে 7টি মার্কস পাবই। এইভাবে টোটাল 10 মার্কস একটা ফর্মাল লেটারে ক্যারি করে। কিন্তু মনে রাখবে, বডি পার্টটা না লিখলে কিন্তু ফরম্যাটের মার্কসটাও পাওয়া যাবে না। এবার চলো একটা উদাহরণ সহযোগে দেখি কিভাবে একটা লেটার টু দ্য এডিটর লিখবে। একটা প্রশ্ন ধরো নেওয়া যাক, ঠিক এই রকম প্রশ্নই পরীক্ষায় থাকে। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার raising your concern regarding the bad conditions of road in your locality, its effects on the daily life of people, and the reluctance of the authorities in taking appropriate actions. চলো প্রশ্নটা একবার আগে বোঝার চেষ্টা করি। খবরের কাগজের একটা সম্পাদককে চিঠি লিখতে হবে। কি বিষয়ে? তোমার উদ্বিগ্নতাকে ব্যক্ত করতে হবে তোমার এলাকার ব্যাড কন্ডিশনস অফ রোড, রাস্তার অবস্থা খুব খারাপ সেই বিষয়ে। এবং এই রাস্তার অবস্থা খারাপ থাকার জন্যে মানুষের নিত্যনৈমিত্তিক জীবনে এর প্রভাব পড়ছে এবং কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো নজর দিচ্ছে না। তো এই বিষয়টা ওপর একটা তোমাকে লেটার টু দ্য এডিটর লিখতে হবে। এই ধরনের প্রশ্ন পেলেই 3টে জিনিস প্রথমেই আইডেন্টিফাই করার চেষ্টা করবে। 1, কাকে লিখতে হবে। 2, কে লিখবে। 3, কি জন্য লিখতে হবে। তাহলে প্রথমে কাকে লিখতে হবে? প্রথমেই বলা আছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার। তাহলে লিখতে হবে আমাকে এডিটর অফ এ নিউজ পেপারকে। কে লিখবে? তুমি লিখবে। কি জন্য লিখতে হবে? দেখো সেটাও দেওয়া আছে, রিগার্ডিং ব্যাড কন্ডিশনস অফ রোড ইন ইয়োর লোকালিটি। তোমার এলাকায় খারাপ রাস্তার জন্য তুমি এই চিঠিটা লিখবে। চলো এবার তাহলে ফরম্যাটের যে 8খানা পার্ট আছে সেগুলো ঠিকঠাক মেনটেন করে লেটারটি লিখে ফেলি। প্রথমেই বলে রাখি, সব কিছু কিন্তু হবে লেফট সাইডে। আর কোনটা লেফটে, কোনটা রাইটে, কোনটা মিডিলে, কনফিউশন যেন মোটেই না থাকে। ফর্মাল লেটারের ফরম্যাটের যে 8টা পার্ট সব কটাই হবে লেফট সাইডে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস। খুব সংক্ষেপে ম্যাক্সিমাম 3টে লাইনে সেন্ডার্স অ্যাড্রেস লিখতে হবে। সেন্ডারকে, তুমি হচ্ছে সেন্ডার, তাই প্রথমে তোমার অ্যাড্রেস। তাই লিখলাম 12 BT রোড, কলকাতা 7,02,000। 1 লাইন গ্যাপ দিয়ে ডেট লিখবে। যে দিনে লেটারটি লিখছো সেই দিনের ডেটটি দেবে। দেখো আমরা বিভিন্নভাবে ডেট লিখে থাকি, যেমন ধরো 21/5/2020 এরকম লিখি, অথবা লিখি
21.05.2020 এরকমও লিখি। আবার 21-05-2020 এইভাবেও আমরা ডেট লিখি। কিন্তু এই রকমভাবে ডেট লিখলে কিন্তু হবে না, লিখতে হবে এইভাবে মে 21, 2020 বা 21 মে 2020, এই দুটো স্টাইলের যে কোনো একটা লিখলেই হবে। আমি প্রথমটা রাখছি যেহেতু একটু বেশি মডার্ন। মনে রাখবে DATE ডেট কথাটা লিখে ডেট লিখবে না, একদম সরাসরি ডেটটা লিখবে। এর নিচে আবার এক লাইন গ্যাপ দিয়ে আমরা লিখব রিসিভার্স ডেজিগনেশন অ্যান্ড অ্যাড্রেস। রিসিভারকে এডিটর, সেটাই তার ডেজিগনেশন, তাহলে লিখব এইরকম দ্য এডিটর। নিচে কোন নিউজ পেপারের এডিটর সেটা লিখব, ধরে নাও টাইমস অফ ইন্ডিয়ার এডিটর, তাহলে লিখব দ্য টাইমস অফ ইন্ডিয়া। নিচে অ্যাড্রেস কলকাতা 7,01,000। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু টু দ্য এডিটর লিখিনি। টু লেখাটা মডার্ন স্টাইলে এখন অপ্রচলিত হয়ে গেছে। এরপর এক লাইনে গ্যাপ দিয়ে লিখব সাবজেক্ট, অর্থাৎ চিঠিটি কি জন্যে লেখা হচ্ছে সেটাও আমি আগে আইডেন্টিফাই করেছি। তাই সাবজেক্ট কথাটা লিখে কোলন দেব, দিয়ে লিখব ব্যাড কন্ডিশনস অফ রোড। এই সাবজেক্টে 4 থেকে 6টি ওয়ার্ডের বেশি কিন্তু আমরা ব্যবহার করব না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আবার এক লাইনের গ্যাপ দেব, দিয়ে স্যালুটেশন পার্টটা লিখব। কিভাবে লেখা হয় স্যালুটেশন পার্ট? ডিয়ার স্যার বা শুধু স্যার। আমি শুধু স্যারই লিখলাম। স্যালুটেশনে ডিয়ার স্যার বা স্যার লিখে তারপর কমা দেওয়ার একটা প্রচলন ছিল, কিন্তু তা এখন আর মেনটেন করা হয় না। কমাটা দিতেও পারো, নাও পারো। আরও একটা বিষয় এখানে বলে রাখি, মডার্ন স্টাইল অফ লেটার রাইটিংয়ে অনেক সময় স্যালুটেশনের পরেও সাবজেক্ট লেখা হচ্ছে, সেই রকমটি করলেও কিন্তু ভুল হবে না। তবে এখানে আমরা স্যালুটেশনের আগেই সাবজেক্ট দিয়েছি। স্যালুটেশনের নিচ থেকে বডি অফ দ্য লেটার স্টার্ট করব। বন্ধুরা, লেটার টু দ্য এডিটরের বডিকে আমরা 3টে পার্টে ডিভাইড করব। ফার্স্ট প্যারাতে যে বিষয় নিয়ে লেটারটি লিখছি সেটি লিখব। সেকেন্ড প্যারাতে আমরা যে প্রবলেমটি নিয়ে লেটারটি লিখছি সে সম্পর্কে 5 থেকে 6টি সেন্টেন্স লিখব। আর থার্ড বা লাস্ট প্যারাগ্রাফেতে আমি কি সলিউশন চাইছি সেটা উল্লেখ করব। ব্যাস, এই হয়ে গেল বডি। এই বডিটা লিখতে গিয়েই অনেকেই সমস্যায় পড়ে। একটু ওয়েট করো, লেটার টু দ্য এডিটরের বডির এমন ট্রিক্স বলে দেবো যে এই একটা লেটার থেকেই আমরা অসংখ্য লেটার টু দ্য এডিটর লিখতে পারবো। বডি শেষ হলেই ফরম্যাটের আরো দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজ, যেমন ধরো থ্যাঙ্কিং ইউ লিখে তার নিচে ইয়োর্স ফেইথফুলি বা ইয়োর্স ট্রুলি, বা অফিসার যদি পরিচিত হয় ইয়োর্স সিনসিয়ারলি, এই কথাটা লিখবো। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজ। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ইয়োর্স ওবিডিয়েন্টলি কিন্তু লেখা যাবে না। তোমরা ইয়োর্স ফেইথফুলি বা ইয়োর্স ট্রুলি বা ইয়োর্স সিনসিয়ারলি ব্যবহার করবে। ঠিক আছে। আর একটা কথা এখানে বারবার করে বলে দিচ্ছি, ছাত্রছাত্রীদের কিন্তু এই জায়গাটা ভুল হয়। ইয়োর্স, YOURS, এখানে কোনো অ্যাপোস্ট্রফি এস এর ব্যাপার নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অনেকে ইয়োর ফেইথফুলি লেখে, মোটেই সেটা নয়, ইয়োর্স ফেইথফুলি হবে। বারবার এটা মাথায় রাখবে। আর ইয়োর্স ফেইথফুলির Y ক্যাপিটাল, ফেইথফুলির F হচ্ছে স্মল। এই জিনিসগুলো কিন্তু একটু নজরে রাখতে হবে। এরপর কমা দেওয়া হয়, কিন্তু কমা দেওয়াটাও এখন ম্যান্ডেটরি নয়, দিতেও পারো নাও পারো। আর এর নিচেই তোমাকে ফুল সিগনেচার করতে হবে। এইভাবে 8খানা পয়েন্ট
ঠিকঠাক মেইনটেইন করে একটা ফর্মাল লেটার লিখতে হয়। লক্ষ্য করো সব কিছু কিন্তু লেফট সাইডেড। লেটার টু দ্য এডিটরও যেহেতু ফর্মাল লেটার, সো এইভাবেই লিখতে হবে। এইবার চলো কোয়েশ্চেনে যে বিষয়টি দেওয়া আছে তার বডিটা কেমন হবে দেখা যাক। এই পার্টটা খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ এই একটা বডি ঠিকঠাক বুঝে নিলে একটু ইন্টেলিজেন্স প্রয়োগ করে তোমরা অসংখ্য লেটার টু দ্য এডিটর লিখে নিতে পারবে। দেখো আমি বলেছি বডিতে 3টি প্যারাগ্রাফ হবে। ফার্স্ট প্যারাগ্রাফেতে আমরা শুধুমাত্র যে বিষয়টি নিয়ে চিঠি লিখছি সেইটি উল্লেখ করব। যেমন ধরো আমি লিখলাম, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমড ডেইলি অথবা নিউজ পেপার, I would like to draw the attention of concerned authorities towards bad condition of roads at Damdam, Kolkata. দেখো ফার্স্ট প্যারাগ্রাফে আর কিচ্ছু লেখার প্রয়োজন নেই। আমি বলেছি ফার্স্ট প্যারাগ্রাফে শুধু যে সমস্যা নিয়ে আমি চিঠিটা লিখছি শুধু সেইটুকু মেনশন করব। একটা মজার জিনিস লক্ষ্য করো, এই যে ফার্স্ট প্যারাটা লিখলাম, এই ফার্স্ট প্যারাটা কিন্তু যত রকমের লেটার টু দ্য এডিটর হয় সব ধরনের লেটার টু দ্য এডিটরের ক্ষেত্রেই প্রযোজ্য, শুধুমাত্র সমস্যাটুকু বা সাবজেক্টটুকু পাল্টে যাবে। দেখো তো ফার্স্ট প্যারাটার মানেটা কি? থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি, আপনার বিখ্যাত খবরের কাগজের কলামসের মাধ্যমে আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য কনসার্নড অথরিটিস, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই, টুয়ার্ডস ব্যাড কন্ডিশনস অফ রোড অ্যাট দমদম কলকাতা, দমদম কলকাতার রাস্তার খারাপ অবস্থা সম্পর্কে। এই টুয়ার্ডস পর্যন্ত সমস্ত ধরনের লেটার টু দ্য এডিটরের লেখাটা একই রকম হবে, শুধু টুয়ার্ডসের পর থেকে যা সমস্যা থাকবে সেইটা লিখতে হবে। এখানে ব্যাড কন্ডিশন অফ রোডস রয়েছে তাই ব্যাড কন্ডিশন অফ রোডস লিখেছি। যদি ধরো লোডশেডিং নিয়ে বলতো, ফ্রিকুয়েন্ট লোডশেডিং নিয়ে ধরো বললো, তাহলে লিখতাম ফ্রিকুয়েন্ট লোডশেডিং। যদি ওয়াটার লগিং প্রবলেম নিয়ে বলতাম ওয়াটার লগিং প্রবলেম। যদি বলতো ব্যাড কন্ডিশন অফ হসপিটালস ইন ইউর লোকালিটি, তাহলে সেরকম লিখতাম ব্যাড কন্ডিশন অফ হসপিটালস। যদি স্প্রেডিং গার্বেজ নিয়ে বলতো, ময়লা জমছে, তাহলে লিখতাম টুয়ার্ডস স্প্রেডিং গার্বেজ ইন আওয়ার লোকালিটি। তো এই ধরনের শুধু সাবজেক্টটা টুয়ার্ডসের পর পাল্টে যাবে, আর বাদ বাকি পুরো লাইনটা পুরো প্যারাগ্রাফটা একই রকম থাকবে। তোমরা নিশ্চিন্তে একদম মুখস্থ করে নিতে পারো। এইবারে চলে এসো নেক্সট প্যারাতে বা সেকেন্ড প্যারাতে। এখানে আমরা বিষয়টির একটু বিস্তারিত বর্ণনা দেব। ধরো বিষয়টা আমার কি, এখানে ব্যাড কন্ডিশন অফ রোডস, তাহলে রাস্তার যদি কন্ডিশন খারাপ হয় এলাকায় তাহলে কি কি সমস্যা হতে পারে, মানুষের কি কি সমস্যা হয়, এই নিয়ে আমাকে 5 থেকে 6টা সেন্টেন্স এই প্যারাগ্রাফে আমাকে লিখতে হবে। এই জায়গাটা একটু নিজেকে প্র্যাকটিস করে নিতে হবে। ধরো আমি কিরকম লিখেছি দেখা যাক। দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্টস হ্যাভ বিন ইনক্রিজিং ডে বাই ডে বিকজ অফ সো মেনি পটহোলস অ্যান্ড আনকভার্ড ম্যানহোলস অন রোডস। তাহলে রাস্তা খারাপ থাকলে কি হবে, অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যাবে। তাই লিখেছি দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্টস হ্যাভ বিন ইনক্রিজিং ডে বাই ডে, দিনের পর দিন অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ছে। তার কারণ হচ্ছে সো মেনি পটহোলস, অনেক খানাখন্দ রয়েছে রাস্তায়, অ্যান্ড আনকভার্ড ম্যানহোলস অন রোডস, এবং রাস্তায় ঢাকা ম্যানহোল, এটা একটা শহরের বড় সমস্যা, সেই জন্য অ্যাক্সিডেন্ট ঘটছে। তারপর দেখো, ডিউ টু দিস কন্ডিশন অফ রোডস the travelers, especially the school-going children, are facing many problems due to this condition of roads. রাস্তার এই ধরনের অবস্থার জন্য পথচারীরা, বিশেষ করে যারা স্কুল গোয়িং চিলড্রেন মানে স্কুলের ছাত্রছাত্রী যারা, তারা প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছে। তারপর দেখো, it gives us a lot of troubles, এটি মানে এই ধরনের রাস্তাঘাট আমাদের প্রচুর সমস্যা সৃষ্টি করছে। we are living a hellish life due to it, এর জন্য আমরা একটা নারকীয় জীবন যাপন করছি।
ইট হ্যাজ বিকাম আ ডেইলি রুটিন। এটা আমাদের একদম নিত্যনৈমিত্তিক জীবন হয়ে গেছে, এই ধরনের রাস্তা দিয়ে চলাফেরা আর কি, এটা বোঝাতে চাইছি। উই হ্যাভ কমপ্লেইন্ড মেনি টাইমস এগেনস্ট ইট। আমরা এর বিরুদ্ধে অনেকবার অভিযোগ করেছি, বাট নো ওয়ান লিসেন্স, কিন্তু কেউ কর্ণপাত করেনি। হয়ে গেল আমার সেকেন্ড প্যারা। দেখো এই সেকেন্ড প্যারাটা একটু নিজে থেকে লেখার চেষ্টা করতে হবে। তোমরা যদি সঠিকভাবে গ্রামার, ভোকাবুলারি, ভয়েস এগুলো ঠিকঠাক শেখো, তাহলে এইগুলো ছোট ছোট বাক্যে লেখা কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাও যদি একান্তই সমস্যায় পড়ো বা ইংরেজিতে অত্যন্ত কাঁচা হও, তাহলেও দেখো সেই সমস্যারও সমাধান আমার কাছে আছে। দেখো এই যে সেকেন্ড প্যারাটার লাস্ট যে 4টে লাইন, ইট গিভস আস থেকে শুরু করে একদম নো ওয়ান লিসেন্স, একদম শেষ পর্যন্ত যে 4টে লাইন লিখেছি, এই 4টে লাইন কিন্তু সমস্ত ধরনের প্রবলেমসের জন্য একদম কমন। দেখো ব্যাড কন্ডিশন রোড হলেও সেটাও এইখানে আমি লিখেছি। যদি ওয়াটার লগিং প্রবলেমস হয় তাহলেও আমি এইটা লিখবো। যদি মসকিউটো বা ফ্লাইজের সমস্যা হয় সেখানেও এই জিনিস লেখা যাবে। ব্যাড কন্ডিশন অফ হসপিটালস হলেও তাই লেখা যাবে। দেখো যে কোনো ধরনের সমস্যাতে এই লাস্ট 4টে লাইন কিন্তু তোমরা লিখতে পারবে। শুধুমাত্র যে বিষয়টা নির্দিষ্ট করা আছে সেই সম্পর্কে 2-3টে লাইন তোমাদের নিজে থেকে লেখার চেষ্টা করতেই হবে। এই হয়ে গেল আমার সেকেন্ড প্যারাগ্রাফ। এইবারে চলে এসো লাস্ট প্যারাগ্রাফ। এই লাস্ট প্যারাগ্রাফটিও তোমাদেরকে একদম মুখস্থ করে নিতে হবে, কোনো রকম চিন্তা ভাবনা করার কোনো দরকারই নেই। দেখো তো কি লিখেছি, ইট উইল বি গুড ইফ ইউ পাবলিশ দিস ইন ইউর নিউজ পেপার। আপনি যদি আপনার নিউজ পেপারে এটা পাবলিশ করেন, প্রকাশ করেন, তাহলে খুবই ভালো হবে। অ্যান্ড দ্য কনসার্নড অথরিটিজ উইল সি দ্য গ্র্যাভিটি অফ দিস ম্যাটার, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টার গুরুত্ব অনুধাবন করবেন। অ্যান্ড সাম মেজার্স উইল বি অ্যাডাপ্টেড, এবং কিছু পদক্ষেপ হয়তো নেওয়া হবে টু সলভ দ্য প্রবলেম, যাতে এই সমস্যাটার সমাধান করা যায়। দেখো এই লাইনটাও, অর্থাৎ এই পুরো প্যারাগ্রাফটা, লাস্ট প্যারাগ্রাফটাও সমস্ত ধরনের প্রবলেমসের জন্য একদম আদর্শ একটা প্যারাগ্রাফ। তাহলে দেখো একটা এডিটোরিয়াল লেটার সাধারণত যদি মাধ্যমিক স্ট্যান্ডার্ডে হয় তাহলে 100 থেকে 120টা শব্দ, আর যদি উচ্চ মাধ্যমিকে লেখো 150 থেকে 200টা ওয়ার্ডসে লিখতে হয়। আর এখানে আমি তোমাদের অন্তত 80 থেকে 90টা শব্দ, 80 থেকে 90টা ওয়ার্ডের সেন্টেন্স আমি তোমাদের প্রায় দিয়েছি, যেগুলো সমস্ত রকম লেটার টু দ্য এডিটার যে কোনো রকমের টপিকে একদম কমন সেন্টেন্স বা কমন ওয়ার্ডস। তাহলে একটু যদি বুদ্ধিমত্তার সঙ্গে যদি এই কাজটা করো, একটু প্র্যাকটিস বাড়াও, তাহলে এখানে বডিতে তোমরা ভালো স্কোর করা থেকে কেউ রুখতে পারবে না। দেখো আমি আগেই বলেছিলাম আমি একটা লেটার টু দ্য এডিটার শিখিয়ে দেবো, এবং সেটা যদি তোমরা ভালো করে ফলো করো তাহলে এই লেটার টু দ্য এডিটার থেকে তোমরা অসংখ্য লেটার টু দ্য এডিটার বিভিন্ন টপিকের ওপর তোমরা লিখতে পারবে। আমি কয়েকটা টপিক বলে দিচ্ছি, দেখো এই লেটার থেকে তোমরা সেই টপিকগুলো ফলো করে লিখতে পারবে। ব্যাড কন্ডিশন অফ হসপিটালস ইন ইউর লোকালিটি, frequent load shedding, increasing road accidents in your locality, cutting trees in your locality, sound pollution by DJ box, waterlogging problems, spreading garbage. দেখো আমি তো কয়েকটা বললাম, এছাড়াও অসংখ্য এরকম সমস্যা আছে যেগুলো লেটার টু দ্য এডিটর হিসেবে যদি আমাকে লিখতে হয়, আমি এই একটা লেটারকে ফলো করেই সেগুলো লিখতে পারবো। এই সমস্ত ক্ষেত্রেই বডিটা মোরলেস একই থাকবে, শুধু একটু নিজেকে 2-4টে লাইন তৈরি করে লিখতে হবে। বারবার প্র্যাকটিস করলে দেখবে সেটাও আর কোনো ব্যাপারই হচ্ছে না। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেক সময় কোনো একটা নির্দিষ্ট লোকালাইজড সমস্যা না বলে এইরকম টাইপেরও টপিক দিতে পারে, যেমন ধরো গ্লোবাল ওয়ার্মিং, উম্যান এম্পাওয়ারমেন্ট, ব্যাড এফেক্টস অফ ইন্টারনেটস বা পলিউশন। এই ধরনের টপিকে কোনো কনসার্নড অথরিটির অ্যাটেনশন ড্র করার ব্যাপার কিন্তু থাকে না, শুধুমাত্র জেনারেল পাবলিকের উদ্দেশ্যে চিঠির বক্তব্য থাকে, তাই না? তো সেক্ষেত্রে ফার্স্ট এবং লাস্ট প্যারাতে যে কনসার্নড অথরিটিজ টার্মটা আমি ইউজ করেছি, যে ফ্রেজটা ইউজ করেছি, শুধু এই কনসার্নড অথরিটিজের বদলে জেনারেল পাবলিক কথাটা লিখে দিতে হবে, ব্যাস। আর কিচ্ছু পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, তারপর বাকিটা তোমরা লিখে নিতে পারবে।
এই হচ্ছে একটা লেটার টু দ্য এডিটর। পুরোটা লেখার পর উইথ ফুল ফরম্যাট লেটারটা এই রকমের দেখতে হবে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা তোমাদের কোনো উপকারে এসেছে বলে তোমরা মনে করো তো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবে। আরও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও বা যদি কোনো সাজেশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের ভিডিও আপলোড করলেই যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আজ এ পর্যন্তই। হ্যাভ আ নাইস ডে।